প্রধান অঙ্গ নাচ। এখানকার নারকেল বন যেমন সমুদ্রের হাওয়ায় দুলছে, তেমনি এখানকার সমস্ত দেশের মেয়ে পুরুষ নাচের হাওয়ায় আন্দোলিত। এক একটি জাতের আত্মপ্রকাশের এক একটি বিশেষ পথ আছে। বাংলার হৃদয় যেদিন আন্দোলিত হয়েছিল, সেদিন সহজেই কীর্তন গানে সে আপন আবেগ সঞ্চারের পথ পেয়েছে। এখনো সেটা সম্পূর্ণ লুপ্ত হয়নি। এখানে এদের প্রাণ যখন কথা কইতে চায়, তখন সে নাচিয়ে তোলে। মেয়ে নাচে, পুরুষ নাচে। এখানকার যাত্রা অভিনয় দেখেছি, তার প্রথম থেকে শেষ পর্যন্ত চলায় ফেরায়, যুদ্ধে বিগ্রহে, ভালোবাসার প্রকাশে, এমনকি ভাঁড়ামিতে, সমস্তটাই নাচ। এদের নাচে যুদ্ধের যে রূপ দেখি, কোনো রণক্ষেত্রে এরকম যুদ্ধ দূরত সম্ভব নয়। কিন্তু যদি কোনো স্বর্গে এমন বিধি থাকে যে ছন্দে যুদ্ধ করতে হবে, এমন যুদ্ধ যাতে ছন্দভঙ্গ হলে সেটাই পরাভবের শামিল হয়, তবে সেটা এরকম যুদ্ধই হতো। রবীন্দ্রনাথ এই ভ্রমণে জাভা ও বালির নাট্য ও নৃত্য সম্বন্ধে প্রভূত প্রশংসা করেছেন, বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন, ভারতের প্রভাবকে অনুভব করেছেন। আর লিখছেন, এদের সঙ্গীতকে বলা হয় স্বরনৃত্য, এদের অভিনয়কে বলা হয় রূপনাট্য। ভারতবর্ষ থেকে নটরাজ এসে একদিন এখানে মন্দিরে পূজা পেয়েছিলেন। তিনি এদের যে বর দিয়েছেন সে হচ্ছে তার নাচটি। আর আমাদের জন্য কি কেবল তার শ্মশান ভস্যই রইল? ফিরে এসে নটরাজকে নতুন রূপে নিয়ে এলেন। রবীন্দ্রনাথ সব সময় জীবনধারার মধ্যে সৌন্দর্যের অনুসন্ধান করেছেন, জীবনের বন্ধনের মধ্যে মুক্তির সন্ধান করেছেন, পূর্ণ জীবনযাপনের বৈচিত্র্য নিরূপণ, মুক্তির উপলব্ধি ও বিশ্ব সাথে যোগের সাধনা তিনি করেছেন। লিখতে শুরু করলেন নটরাজ ঋতুরঙ্গশালা, সম্ভবত সর্বাধিক সম্পূর্ণ ঋতুনাট্য। নৃত্যের মাধ্যমে ষড়ঋতুর মাধুর্য ব্যক্ত করাই নটরাজের প্রাথমিক উদ্দেশ্য। আমাদের পুরাণে মহাদেব শিবকে নাটের রাজা বলা হয় ও তার নৃত্যই মহাবিশ্বের ধ্বংস ও সৃষ্টি। রবীন্দ্রনাথের নটরাজের নৃত্যে ঋতু পরিবর্তন ঘটে। এই পৃথিবী নটরাজের রঙ্গশালা, যেখানে তার নাচের ছন্দে ঋতুর পুনরাবর্তন হয়। রবীন্দ্রনাথের বর্ণনায় জীবনের চিরন্তন ছন্দই নটরাজের নৃত্য। আমরা লক্ষ্য